নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। প্রথমেই বাংলাদেশের সনাতনীদের জানাই অভিনন্দন, এবং যে সমস্ত ছাত্রছাত্রীরা রাত ভোর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান করছেন সনাতন ধর্ম অবমাননার বিরুদ্ধে, এবং তাদের সঙ্গে যুক্ত হয়েছেন সাধারণ মানুষও, তারা সনাতন। দেখুন, এই যে ধর্ম অবমাননার মিথ্যে অভিযোগে সনাতন ধর্মাবলম্বীদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ব্যবস্থা নিচ্ছে ইউনূসের অন্তর্বর্তী সরকার, তার আগেও হয়েছে, কিন্তু এই সময় ঘটনাটা প্রকট। কিন্তু যখন সনাতন ধর্মাবলম্বীদের ধর্ম বিশ্বাসে আঘাত করা হচ্ছে, তখন ইউনূসের জঙ্গি প্রশাসন চুপ করে আছে। ঘটনাটা কি ঘটেছে আমি একটু আপনাদের একটি পোর্টাল থেকে পড়ে শোনাই। বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্র আবু সায়েমের একটি ফেসবুক পোস্ট, তাতে সে হিন্দু ধর্মকে অবমাননা করে আপত্তিজনক কথাবার্তা লেখে। আর একজন, সাহস দেখুন, জাকি আহমেদ নামে আর এক ছাত্র হিন্দুদের হত্যা করার ডাক দেয়। এই দুই ছাত্রকে বহিষ্কারের দাবি জানিয়েছে ছাত্রছাত্রীরা। তাহলে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মবিশ্বাসে আঘাত করে অন্তর্বর্তী সরকারের জমানায় পার পেয়ে যাওয়া যাবে? আমরা দেখব। মুখে ধর্মনিরপেক্ষতার বাণী আওড়ানো, সব ধর্মের জন্য বাংলাদেশে এই কথা বলা ইউনূসের অন্তর্বর্তী সরকার এই দুষ্কৃতী ছাত্রদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়। আমি এপার বাংলার সনাতনীদেরও বলবো, ঢাকা বিশ্ববিদ্যালয় যারা প্রতিবাদ করছেন তাদের সঙ্গে সহমর্মিতা জ্ঞাপন করুন, তাদের পাশে দাঁড়ান, নৈতিক সমর্থন করুন, প্রয়োজনে পথে নামুন। সনাতনীদের ভাবাবেগে আঘাত করার একটা প্রবণতা কিছু মানুষের মধ্যে আছে। আমরা অত্যন্ত সহিষ্ণু বলে বিষয়টাকে ওভাবে গায়ে মাখি না, কিন্তু জল যখন মাথার উপর দিয়ে বইতে শুরু করে, তখন চুপচাপ ঘরের দরজা জানলা বন্ধ করে থাকলে এমন দিনও আসতে পারে আমরা নিজ ভূমে পরবাসী হয়ে যাব। তাই সাবধান, জোট বাঁধন, তৈরি হন। সমস্ত হিন্দু এক হন। নিজেদের ধর্ম, নিজেদের সংস্কৃতি রক্ষা করতে হবে, না হলে এই আগ্রাসনকে আমরা রুখতে পারবো না। আর ভারতবর্ষ 120 কোটি সনাতনী হিন্দুর বাস। পৃথিবীর যেখানেই হিন্দুরা আক্রান্ত হবে, নিপীড়নের শিকার হবে, ভারতবর্ষের নৈতিক দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো। স্বয়ং মহাত্মা গান্ধী বলে গিয়েছিলেন যে হিন্দুদের স্বার্থ রক্ষার জন্য ভারতবর্ষ সবসময় সচেষ্ট হবে। সেটা ভারতের ভৌগোলিক অবস্থানের মধ্যে বসবাসকারী হিন্দুদের ক্ষেত্রেই শুধু প্রযোজ্য নয়, পৃথিবীর যে কোনো প্রান্তে হিন্দু আক্রান্ত হলে, হিন্দুদের বিশ্বাস আঘাতপ্রাপ্ত হলে আমাদের গর্জে উঠতে হবে। গান্ধীজির এই বাণী আমাদের কিন্তু মর্মে মর্মে বুঝতে হবে। বাংলাদেশ যে জঙ্গি রাষ্ট্র, র্যাডিকাল ইসলাম, সেখানে যে ভয়ঙ্কর রকম ভাবে মাথাচাড়া দিয়েছে, সেটা তুলসী গাবার্ড বলেছেন, আর বিদেশ দপ্তরের মুখপাত্রও বলেছেন। একেবারে পরিষ্কার করে তারা দিয়েছেন যে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে বাংলাদেশ সরকার কার্যকরী কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা সেটা ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন লক্ষ্য রাখবে। শুধু লিপ সার্ভিস করলে কিছু হবে না। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাটপার জঙ্গি নেতার কোনো আশ্বাস বাণীতে আমরা ভুলব না। আমরা খাতায় কলমে কাজ দেখতে চাই। বাস্তবের রুক্ষ মাটিতে কি পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার, সেটাই আমাদের একমাত্র বিবেচ্য। পিরিয়ড। এর বাইরে কোনো কথা হবে না। আমেরিকার একটা সিদ্ধান্ত তো আমি সর্বান্তকরণে সমর্থন করি, এই যে সুরি বলে এক স্কলারকে তাড়িয়ে দিচ্ছে আমেরিকা, হামাস জঙ্গি সংগঠন। রঞ্জিনী শ্রীনিবাসকেও
তাড়িয়েছে আমেরিকা, একেও তাড়িয়েছে। যারা হামাস, হিজবুল্লাহ, হুতির পক্ষে সরব হবে তাদের এই পরিণতির জন্য অপেক্ষা করতে হবে। এরা অ্যাক্সিস অফ ইভিল, শয়তানের অক্ষ। এরা দুনিয়া জুড়ে সন্ত্রাসবাদী হামলা চালায়। সবাইকে একজোট হয়ে এই হামাস, হিজবুল্লাহ, হুতি, আল কায়দা, আইসিস, হিজবুত তাহরির সবার বিরুদ্ধে লড়াই করতে হবে এবং এই লড়াই আমরাই জিতব। জঙ্গিবাদ কোনোদিন সফল হবে না। এই জঙ্গিরা মুছে যাবে আগামী কিছুদিনের মধ্যে। তার জন্য যা করার প্রয়োজন করতে হবে, সামরিক অভিযান থেকে শুরু করে যা করার। সিভিলিয়ান ক্যাজুয়ালিটি অত্যন্ত দুঃখজনক, কিন্তু এই সিভিলিয়ানদের ব্যবহার করে জঙ্গিরা, মানব ঢাল হিসাবে ব্যবহার করা হয়। যখন সেনা অভিযান চালায় জঙ্গিদের খোঁজে, তখন এই সিভিলিয়ানদেরকে তারা এগিয়ে দেয়, সেই জন্য ক্যাজুয়ালিটি হয়। এই হচ্ছে পরিস্থিতি। তার মধ্যে একটা চমকপ্রদ ঘটনা ঘটেছে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান দেখা করেছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে। তাদের মধ্যে কি কথা হয়েছে তা নিয়ে নানান ব্যাখ্যা বিশ্লেষণ আমি শুনছি, কিন্তু নির্ভরযোগ্য একটা সূত্র মারফত আমি জানতে পেরেছি যে খুব কি বলবো আর কি, অনুকূল পরিবেশের মধ্যে কথাবার্তা হয়নি। কারণ সেনাপ্রধান বুঝতে পারছেন এই অন্তর্বর্তী সরকার যতদিন থাকবে, এক একটা দিন যাচ্ছে বাংলাদেশের ভাবমূর্তি বিশ্বের কাছে ক্ষুণ্ণ হচ্ছে, এবং নির্বাচনটা ওই নির্দিষ্ট সময়সীমার মধ্যে করতে হবে বলে সেনাপ্রধান কার্যত চরমপত্র দিয়েছে। এবং ইউনূস যদি কালক্ষেপ করেন তাহলে কিন্তু সেনা আরো কঠোর পদক্ষেপ নেবে। পরিষ্কার চেতাবনী দিয়েছেন, আলটিমেটাম। হয় আপনি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করুন, সুষ্ঠু অবাধ নির্বাচন হোক, যারাই ক্ষমতায় আসবে সেনাবাহিনী তাদের সঙ্গে থাকবে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. কিন্তু নির্বাচন নিয়ে টাল বাহানা করলে ইউনূসকে দেশ ছাড়তে হবে এবং ওর অন্তর্বর্তী উপদেষ্টাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যেই তাদের বিরুদ্ধে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ হচ্ছে। যে হাসনাত আবদুল্লাহ নামে একজন সমন্বয়ক ছিলেন না, এখন নাগরিক পার্টির সংগঠক, তারা ফেসবুক পোস্ট 2023 সালের অগাস্ট মাসে যে দৈনিক মাত্র 70 টাকায় কি করে জীবন চালাবো, চতুর্দিক অন্ধকার, ভাবছি নিজেকে শেষ করে দেবো, সেই হাসনাত আবদুল্লাহ কিছুদিন বাদেই 3-4 মাস আগে ফেসবুকে লিখেছে সে BMW চড়ে, মার্সিডিস চড়ে, বিলাসের মধ্যে ডুবে থাকে। কোথা থেকে পেল অর্থ? কে দিল অর্থ? ডাকাতির অর্থ, তোলাবাজির অর্থ, এদের হাতেই বাংলাদেশ। তাই সেনাপ্রধান কার্যত ইউনূসকে বলে দিয়েছেন, ভাগ ইউনূস ভাগ, হয় নির্বাচন দিন ওই নির্দিষ্ট সময়সীমার মধ্যে, আর সেটা যদি দিতে টাল বাহানা করেন, অন্য কোনো চক্রান্তের নীল নকশা তৈরি করেন, তাহলে সেনাবাহিনী সেই চক্রান্তকে সফল হতে দেবে না। কারণ সেনাবাহিনীর উপর আন্তর্জাতিক চাপ আছে, ভারতের চাপ আছে, আমেরিকার চাপ আছে। নির্বাচন করতে হবে, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বলতে আপনারা যা বোঝেন আমিও সেটাই বুঝি। সবাই তাতে পার্টিসিপেট করবে এবং প্রয়োজনে আন্তর্জাতিক পর্যবেক্ষক এবং আন্তর্জাতিক বাহিনীর উপস্থিতিতে নির্বাচন হবে। ইউনূসের এই টালবাহানা সেনা আর সহ্য করবে না। একটা খবর অনেকে দেখছি বলছেন, আমি সত্য মিথ্যা জানি না, সত্যি কিনা না গুজব তা জানি না, যে তুলসী গাওয়ার্ড নাকি শেখ হাসিনার সঙ্গে দেখা করেছিলেন, তাতে অজিত দোভাল ছিলেন, রয়ের চিফ ছিলেন, কয়েকজন এমনভাবে বলছেন যেন তিনি ওই বৈঠকের মধ্যে উপস্থিত ছিলেন। দেখুন, প্রথম থেকে আমরা সাংবাদিকতা একটা পাঠ পেয়েছি যে ধরুন দুজন শীর্ষ ব্যক্তিত্বের বৈঠক, কি আলোচনা হলো, লোকের কৌতূহল থাকে। আপনি যদি সেই বৈঠকে উপস্থিত না থাকেন বা কেউ যদি আপনাকে, ওই দুজনের মধ্যে কেউ যদি আপনাকে না বলে থাকেন যে কি আলোচনা হয়েছে,
তাহলে আপনি যা লিখবেন, যা বলবেন, সেটা কিন্তু তার মধ্যে কোনো সত্য থাকবে না, আপনার মনের মাধুরী থাকবে। এই ধরনের ভিডিও যারা করছেন তারা কিন্তু মনের মাধুরী মিশিয়ে করছেন। হতে পারে, দেখা হতে পারে, কিন্তু কি কথা হয়েছে এমন ভাবে বলা হচ্ছে যেন তারা ওই বৈঠকের ভিতরেই ছিলেন। যাই হোক, আমরা এই সাংবাদিকতার পাঠ কোনোদিন পাইনি, সেজন্য এই সব বিষয় নিয়ে বলবো না। কিন্তু একটা জিনিস বলতে পারি, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার চাইছে বিমস্টেকের সম্মেলনে এপ্রিল মাসের গোড়ায় থাইল্যান্ডে নরেন্দ্র মোদীর সঙ্গে ইউনুসের একটা বৈঠক হোক। ইউনুস বলেছেন না, চট্টগ্রামে নতুন বন্দর হলে উত্তর পূর্বে ভারত মাল পাঠাতে পারবে, ব্যবসা হবে, ইত্যাদি ইত্যাদি। ভারতের সঙ্গে নাকি দারুণ সম্পর্ক। প্রতিদিন ভারত বিরোধী মন্তব্য, ভারতকে দোষারোপ, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। এক উপদেষ্টা ভারতের অংশ নিয়ে নতুন বাংলাদেশের মানচিত্র তৈরি করলো, সে বহাল তবিয়াতে আছে। চিন্ময় প্রভু বিনা বিচারে আটকে আছেন, হিন্দুরা নিগৃহীত হচ্ছেন, হিন্দু ধর্মকে গালি দেয়া হচ্ছে। বঙ্গবন্ধুর ৩২ নম্বর ধানমন্ডি ভাঙার পর ভারতবর্ষের প্রতিক্রিয়াকে অনভিপ্রেত বলা হয়েছে। সেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন বৈঠক করতে যাবেন এবং প্রোটোকল আটকায়? অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টার কোনো সাংবিধানিক ভিত্তি নেই, দখলদার সরকার। তাহলে একজন মুখ্য উপদেষ্টা কিভাবে ১৪০ কোটি দেশের নির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন? আমি আবার বলছি, আগেও বলেছি, এখনো বলছি, ঠিক এইরকম একটা পরিস্থিতি উদ্ভব হয়েছিল ওই আগ্রা সামিটের আগে। মুশারফ নওয়াজ শরীফকে কু করে হটিয়ে ক্ষমতা আসলেন, বললেন আমি চিফ এক্সিকিউটিভ। তারপরে শীর্ষ বৈঠকের সম্ভাবনা, মুশারফ বুঝলেন যে একজন চিফ এক্সিকিউটিভ অটলজির সাথে বৈঠক করতে পারেন না, রাতারাতি নিজেকে অ্যানয়েড করলেন যে প্রেসিডেন্ট অফ পাকিস্তান। করুন ইউনুস, সাংবিধানিক বৈধতা আনুন পদে, তারপরে বৈঠক হতে পারে। যদিও নির্বাচিত সরকার ছাড়া ভারতবর্ষ বাংলাদেশের সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক তৈরি করবে না। ইউনুস এখন লাফাচ্ছে ও চীনে যাবে। আরে চীনের সঙ্গে হাসিনারও ভালো সম্পর্ক ছিল, চীনের প্রচুর বিনিয়োগ আছে বাংলাদেশে। তিস্তা মহাপ্রকল্পের কাজ চীনকে বরাদ দেবে ইউনুস, দিতেই পারে, কিন্তু সে ফাইনালাইজেশন করা পর্যন্ত ইউনুস থাকবে না ক্ষমতায়। আর ২৬শে মার্চ কেন যেতে হচ্ছে? ওদিন তো বাংলাদেশের স্বাধীনতা দিবস। কোন রাষ্ট্রপ্রধান বাংলাদেশে ২৬শে মার্চ দেশের মাটি ছেড়ে অন্য জায়গায় যান, এটাও ইউনুসের বদমাইশি। অর্থাৎ ওই স্বাধীনতাকেও মানে না। ও চায় বাংলাদেশ আবার পাকিস্তানের অংশ হোক, অংশ না হলে অন্তত কলোনি হোক, নাম বদলে যাক। বঙ্গবন্ধু কেন, কায়েদি আজম জিন্নাই হোক বাংলাদেশের জাতির পিতা, এটাই ইউনুসের মনস্কামনা। সেই জন্য আপনি শি জিনপিং এর সঙ্গে বৈঠক করতেই পারেন, কেন করবেন না? আপনার ইচ্ছা, শি জিনপিং আমন্ত্রণ জানিয়েছেন নাকি প্লেন পাঠাচ্ছেন, হোয়াট এভার মেবি, ২৬শে মার্চ যাচ্ছেন কেন? অন্যদিন যান, সিগনিফিকেন্স না? ২৬শে মার্চ দেশের মাটিতে থাকছে না প্রধান উপদেষ্টা, অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতাকেই অস্বীকার করে না। তবে আমার ধারণা বিমস্টেকে নদীজি আর ইউনুসের পার্শ্ব বৈঠক হওয়ার সম্ভাবনা কম। যেভাবে ভারত বিরোধী মনোভাব ইউনুসের অন্তর্বর্তী সরকারের, জঙ্গিদের, ছাত্রদের, জামাতে, আমার মনে হয় না যে ভারত সরকার ইউনুসের সঙ্গে কোনো বৈঠক করবে। দেখুন, এখন ড্রাগন আর হাতি একসঙ্গে নাচবে, দুদেশেরই স্বার্থ আছে। ইউনুস পাকিস্তানে কোলে উঠেছিল, এখন দেখছে পাকিস্তানের অখণ্ডতাই রক্ষা করা পাকিস্তান সরকারের কাছে চ্যালেঞ্জ। এখন একটু চুপ করেছে, পাকিস্তান প্রীতি প্রকাশ্যে দেখাচ্ছে না। ওই যে ইশাক দালের আসার কথা ছিল না, ফেব্রুয়ারি মাসে আসেননি বোধ হয়, আসলে তো বিরাট হইচই করতো, হয়নি। ইউনুসেরও তো নিমন্ত্রণ আছে ইসলামাবাদে যাওয়ার, যাচ্ছেন কি? আসলে টেরোরিজমের এপিসেন্টার পাকিস্তানেরা বিশ্বের মানুষ জানে, ইউনুস জেনেও না জানার ভান করে। যত পাকিস্তানের কোলে উঠবে তত আমেরিকা ভারতের রোষের মুখে পড়বে। এবং চীনও কিন্তু
পাকিস্তানের সরকারের প্রতি প্রসন্ন নয়। যেভাবে চীনা নাগরিকদের জঙ্গিরা খুন করছে, ওই চায়না পাকিস্তান ইকোনমিক করিডোরের কাজে যুক্ত চীনা ন্যাশনাল, এবং পাকিস্তানের নিরাপত্তা বাহিনী তাদেরকে নিরাপত্তা দিতে পারছে না। শি জিনপিং তো বলেছেন প্রয়োজনে আমরা আমাদের সৈন্য পাঠাবো আমাদের নাগরিকদের নিরাপত্তার জন্য। অর্থাৎ পাকিস্তান এস্টাবলিশমেন্টের প্রতি কারুর কোনো ভরসা নেই। এবং 2020 পোস্ট গালওয়ানের পর দুদেশের সম্পর্ক উন্নত হচ্ছে। ভারত এবং চীনে স্পেশাল রিপ্রেজেন্টেটিভ পর্যায়ের বহুবার বৈঠক হচ্ছে। কাজানে ব্রিক্স সম্মেলনের পাশে শি জিনপিং মোদির বৈঠকে বরফ গলেছে। এই তো সরাসরি বিমান চালু হবে, কৈলাস মানস সরোবরে তীর্থযাত্রা শুরু হবে। চীনও বুঝেছে, ভারতও বুঝেছে, এশিয়ার দুই বৃহৎ শক্তিশালী দেশ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সেটা সত্যি অর্থনৈতিক ক্ষেত্রে এক নতুন দিগন্ত খুলবে। তাই চীনের মুখপাত্র বলেছেন, সময় হলো এবার ড্রাগন আর হাতির একসঙ্গে নাচার।